থ্যাংক ইউ। ঢাকাস্থ বগুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ বিশিষ্ট বগুড়ার কৃতি মানুষবৃন্দ, সামনে উপস্থিত আমাদের বগুড়ার মানুষজন, মানে যারা বগুড়াকে আলোকিত করছেন, এখানে যারা আছেন তারা সবাই যার যার নিজ জায়গায় অবদান রাখতেছেন দেশের জন্য, এবং বগুড়ার সব কৃতি মানুষগুলি এখানে আছে। আজকে নির্বাচনের প্রথম প্রচারণার্থী বেশিরভাগ ক্যান্ডিডেটরাই তার এলাকাতে গতকালকে প্রতীক গ্রহণ করার পরে আজকে সবাই এলাকাতেই ব্যস্ত, কারণ আমরা সেটি সাধারণত করে থাকি। বাট আজকে সভাপতি অপু ছোট ভাই বলল যে আপনার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি, এবং ঢাকার সব এলিট মানুষগুলি অনুষ্ঠানে থাকবে। আমি চিন্তা করলাম, বগুড়াতে আমি অলরেডি গত 7-8 দিন ধরে আসি, এই এলিট মানুষগুলি ছাড়া তো আমি নির্বাচন করতে পারবো না। কালকে ভোর রাতে এসে বুঝতে পেরেছি আজকে যেন সন্ধ্যা আপনাদের সাথে কাটাতে পারি। তবে ক্ষমা চাই দিয়েছি, একটু দেরি হয়েছে আসতে। ঢাকা শহরের গ্রামের কথা সবাই জানে, কথা খুব বেশি কিছু বলার নেই। বাবার স্বপ্ন ছিল বগুড়াকে সত্যিকার অর্থে একটা উন্নত স্বনির্ভর উপজেলায় পরিণত করা। উনি 1999 সালে অলমোস্ট মারা গেছিলেন। আমি তখন আমেরিকাতে পড়াশোনা করছিলাম। বাংলাদেশে ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন মিজানুর রহমান চৌধুরী সাহেব, এরশাদ সাহেবের বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হসপিটালে না হলেও 3-4 বার এসছেন, কিন্তু মেডিকেল বোর্ডের বসে ওনার সময় দিতে মাত্র 48 ঘন্টা। ওই সময় পরিবারের চিন্তা যে শেষ চেষ্টা করে দেখি, পরিবারের সিঙ্গাপুর নিয়ে গেছিলাম। আপনাদের দয়া আল্লাহর মতো বেঁচে এসেছিলেন। আমার দাদা কোনো নব পরিবারের কেউ না, সাধারণ কৃষি পরিবার থেকে আমরা বেঁচে আসছি। আমার বাবা একজন কৃষকের সন্তান, লজিং থেকে পড়াশোনা করছিলেন। নিজ চেষ্টায় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে একজন শীর্ষস্থানীয় ব্যবসার মর্যাদা পেয়েছেন। ওনার হাতে ধরেই বাংলাদেশের প্রথম সকল বাংলাদেশিদের দ্বারা প্রাইভেট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওনার হাত ধরেই প্রথম প্রগতি ইন্স্যুরেন্স তৈরি হয়, যেটা পরবর্তীতে আজকে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে দিয়েছে। প্রাইভেট সেক্টরের ব্যাংকিং, প্রাইভেট সেক্টরের ইন্স্যুরেন্স কোম্পানি উদ্যোক্তাদের মধ্যে আমার বাবা ছিলেন একজন বিশেষ ছিল না। ব্যবসায়ী হিসাবে পরিবারের জন্য, সবার জন্য করার পরে মৃত্যু মুখে যখন ফিরে আসেন তখন বলে,
পুরো ভোটের সমাজ দেবো না, আমাদের বাড়িতে হলো একদম এক কোনায়। আমাদের পরে গ্রামের বাড়ি হলো ওইখান থেকে এসে নিমিশা পর্যন্ত কাজ করা, ওই এলাকাতে আমার বাবার কেউ চিন্তা না। আদ্রা পয়েল গাছে মানুষজন কিছু চিন্ত, কারণ আমার বাবার কিছু ছিল না ওই সময়। পয়েল গাছে কলেজ প্রতিষ্ঠার সময় উনি যথেষ্ট প্রভাব রাখছে, মন ছিল, মনটা ছিল অনেক বড়। সেজন্যই 91-তে সক্রিয় রাজনীতিতে জয়েন করেন, কারণ একটা রাজনীতি করতে হলে সরকারের সহায়তা ছাড়া অনেক ডিফিকাল্ট। এই যুদ্ধকে অনেক দূর করা যায়, কিন্তু খুব বেশি দূর লাগানো যায় না। 91-তে থেকে ওনার এই যাত্রা, 91-তে 96 যথেষ্ট পরিমাণ কাজ শুরু করেছিলেন। আপনারা সেই হিস্ট্রি জানেন। 96 যখন ফেল করলেন, তোর মনে এমনি কষ্ট ছিল না যে এত কাজ করলাম, বলে দিয়ে ঘোরাতে মাত্র 10-12 কিলোমিটার পাকা রাস্তা ছিল। লালবাগ থেকে বগুড়া পর্যন্ত একটা পাকা রাস্তা ছিল। ওনার আমলে প্রায় 300 কিলোমিটার পাকা রাস্তা হয়েছিল। অনেকগুলি প্রাইমারি, বেশিরভাগ প্রাইমারি স্কুলে ভোট হয়েছিল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা, সবখানেই উন্নয়নের ছয়া ছিল। কিন্তু রাজনীতি করতেন না, মানুষের ভালোবাসতেন, সংগঠন করতেন না। কয়েলগাছা কলেজে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দিই, কেন ছাত্রদল ছাত্রলীগ সব বন্ধ করে দিচ্ছে, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, এখানে দল করা কি দরকার? অথচ নির্বাচন এমন একটা জিনিস, এর সংগঠন না থাকলে নির্বাচন করা সম্ভব হয়ে যায়। তো সেই থেকে বাবার মনের কষ্ট দিয়ে আমি 98-99 দিকে 96 নির্বাচন করছি, কিন্তু তারপরে সক্রিয় ভাবে 97 থেকেই মাঠে ছিলাম। আজকে গত 30 বছর, প্রায় 29-30 বছর মাঠে আসি। সংগঠনকে শক্তিশালী করছে আমার দলের, ছাত্র দল বলে, যুব দল বলে। 2021 ফল হিসাবে বিপুল ভোটারই পাশ করেছে, কিন্তু আল্লাহ হয়তো বিপুল কারণে আল্লাহ নিয়ে গেছিলেন ভালোবাসার দোয়া নিয়ে। খুব বেশি বোধ হয় সমালোচনা নিয়ে যান। এই যে মানুষের দোয়ার ভালোবাসা প্রাপ্তিতে, কিন্তু আমি দেখছি যে আমি বেসিক্যালি ব্যবসায়ী মানুষ। বাবা মারা যাওয়ার পরে আমার উপরে সব দায়িত্ব আসার পরে একে তো পরিবারের দায়িত্ব, একে তো ব্যবসা, আবার এদিকে রাজনীতি। রাজনীতি আমার আসলে করে শখ ছিল না, তখন আমি বাবা হারানোর পরে আমার বয়স খুব বেশিও ছিল না, সবাই মাত্র ব্যবসা শুরু করছিলাম। বাবার ব্যবসা দেখতে ছিল, নিজের ব্যবসা শুরু করছিলাম। বগুড়ার বিএনপির প্রায় 500-550 মুরব্বী 60 উঠত বাড়িতে এসে লাভবাড়ি করতে হবে। আমি সময় দেবো, আমরা সময় দেওয়া লাগবে না, আমরা দেখবো। আপনি নির্বাচন না করলে দলটা ওই ওনাদের অনুযায়ী বগুড়ার মাটিতে সক্রিয় নির্বাচন করি, এবং আমার নেতা যখন তারেক রহমান সাহেবেরও অনুপ্রেরণা ছিল। তারপর থেকে মানুষের সাথেই আসি, বছর 2 এমপি গেরি করতে পারছি, কাজ করতে যাই না, চেষ্টা করছি। তারপর সেই সুযোগ পেয়ে নেই বিভিন্ন কারণ, যেমন আপনারা জানেন 2008 নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন। মাঠ কিন্তু ছাড়ি নেই, আমার দলের লোকদের আমি ছাড়ি নেই। দেশের মানুষের নিজ অ্যাবিলিটিতে যতটুকু পারছি, আমার বাবার ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের নাম যে গরিব দুঃখের পাশে থাকার চেষ্টা করছি। কারণ একটা মানুষের 1000 কোটি টাকা থাকতে পারে, সে যদি মানুষের সেবা না করে, যে তৃপ্তি মানুষের সেবা করে পাওয়া যায়, 1000 কোটি টাকা সেই তৃপ্তি আসে না। আমিও একটাই স্বপ্ন পালন করি,
আমার বাবার যে স্বপ্ন ছিল বড়ুরা একটা আদর্শ উপজেলা তৈরি করার, সেটা যেন আমি পূরণ করতে পারি। আর এই দুনিয়া থেকে যেন আপনাদের দোয়া আর একটু ভালোবাসা নিয়ে যেতে পারি, এর থেকে বেশি কিছু চাওয়া নেই। একটা ওয়াদা করবো যে বড়ুরার আমানতের মানে খেয়ানত হবে। আপনাদের চেষ্টায় যদি আমি নির্বাচিত হতে পারি, আরেকটা কথা দিয়ে যাচ্ছি, আমি কোন দলের এমপি হবো না, আমি সারা বড়ুরা মানুষের এমপি হবো। আমার অলরেডি কিছু কমিটমেন্ট আছে মানুষের কাছে, কিন্তু বড়ুরার মধ্যে বড়ুরাকে মাদক মুক্ত হিসেবে দেখতে চাই। বড়ুরার যারা এখন পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে আসতেছে, সারা দেশেই আমাদের বেকারত্ব একটা ব্যাপার আছে, অনেকেই বিদেশে চলে যেতেছে, পড়াশোনা করে বিদেশে চলে যেতেছে এবং কাজ শ্রমের মাধ্যমে সংসার চালাতে করতেছে। কিন্তু এদেরকে যদি একটু আমরা কারিগরি শিক্ষায় একটু ভাষায়, যেমন আমি কিছুদিন আগে একটা স্কুল করছি ঢাকাতে, জাপানি ইনস্টিটিউট, কারণ আমি গত বছর জাপানে গেছিলাম, আমি গিয়ে দেখছি খুব সুযোগ আছে মানুষ। আমি ম্যান পাওয়ার বিজনেসে ঢুকতে চাই না, কিন্তু আমার খুব শখ আমাদের প্রতিটা গ্রামের থেকে যদি অ্যাটলিস্ট 10 জন করে যদি আমি জাপানে পাঠাতে পারি। আপনাদের কাছে একটা ইয়ে বলতেছি, শুধু যারা মনে করেন যে সবাই তো আর মাস্টার্স পিএইচডি করবে না, যারা এভারেজ আছে তাদের মধ্যে যদি জাপানি ল্যাঙ্গুয়েজটা একটু শিখছেন, বিশেষ করে এখানে আমার ভক্তরা আছে জাপান সম্বন্ধে ভালো করে জানেন, যদি একটু ল্যাঙ্গুয়েজটা শিখেন, N5 অত 5টা ধাপ আছে, N5, N4, N3, N2, N1, N4 পর্যন্ত যদি কেউ শিখতে পারে জাপানে গিয়ে, আর 2-2.5 লাখ টাকা প্রথমেই বেতন পাওয়া অসুবিধা নেই। বছর খানিকের মধ্যে ল্যাঙ্গুয়েজ আরো ভালো হয়ে যায়। যেই চাকরি সৌদি আরবে বা মিডল ইস্টে করলে 30-35-40 হাজার টাকা পায়, সেম চাকরি জাপানে করলে যে কেউ 1.5 থেকে 2.5 লাখ টাকা কামাতে পারি। একটা আমাদের বড়ুয়া থেকে যদি বেশি না 1000 খানিক মানুষ আমরা পাঠাতে পারি, এই তারাই আবার 10,000 টাকা নিয়ে যাবে মিডল ইস্টে হয়েছে। আমার তো একটা ইচ্ছা আছে যে বগুড়াতে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করার, যেখানে জাপানি ল্যাঙ্গুয়েজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেশি করে। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের দোয়া দরকার। বেকারত্ব একটা বিরাট ব্যাপার, একটা পরিবারে একজনও যদি ঠিক মতো দাঁড়ায় যায়, সে বাকি পরিবারটা এখানে নিয়ে আসতে পারে। রাস্তাঘাট আমাদের যথেষ্ট আছে আল্লাহর মধ্যে, বাকি শুধু আছে কিছু হয়তো রিপেয়ারিং এর জন্য বা ইয়ের জন্য। আমাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার হয়ে আসছে এবং এটার জন্য কেউ একা কৃতিত্ব না, ধারাবাহিকভাবেই যারা ছিলেন সবাই কিছু না কিছু করছেন। এখানে আমি যারা এমপি ছিলেন শুধু তাদেরকেই বলবো না, বিশেষ করে আমি দুটা মানুষের কথা বলবো রাস্তাঘাটের ব্যাপারে, যারা অনেকটু কাজ করছেন, সহযোগিতা করছেন। একটা হলো অনিল দাদা, যখন উনি যোগাযোগ মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিলেন, উনি নিজে অনেকগুলো রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয়কে ব্যবহার করছেন। তারপরে হাজার ভাইও ছিলেন উপর লেভেলে, উনি অনেকগুলি রাস্তাঘাট করছেন। তো সবাই যদি আমাদের চেষ্টা থাকে, বন্ধুরা করতে বেশি সময় লাগবে না, শুধু একটু মন মানসিকতা দরকার। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে একটু চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে একটা মানে সুন্দর আত্মনির্ভর সুশৃঙ্খল বড়ুয়া করতে পারবো। সমাজের মধ্যে যদি আমরা একটু দল বেদল না দেখি, প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি যদি মনে করে যে আমি নির্বাচিত হওয়ার পরে আমি সবার প্রতিনিধি, সবার অধিকার আমার কাছে সমান,
তাহলে কিন্তু সমাজের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। ন্যায় বিচারের যদি আমরা চেষ্টা করি, দল দেখা না, ইয়ে না দেখে যেই অত্যাচারিত হবে তার পাশে আমরা দাঁড়াবো। সমাজে বাস করি, কিন্তু সমাজের মূল যে মন্ত্র সেটা আস্তে আস্তে বেড়ে দিতেছে। পাশের বাড়িতে কি হইতেছে আমরা খবর রাখি, ঢাকা শহরে তো রাখি, কেউই রাখে না। গ্রামে এটা ছিল, মফস্বলে এটা ছিল, সেখানে আস্তে আস্তে হারিয়ে গেছে, অনেক বেশি যান্ত্রিক হয়ে যেতেছে। আমরা যদি আমাদের সেই জিনিসটা আবার একটু ফিরে আনি, যে বিপদে আপদে আমরা সবাই যে বিপদে বসে তার পাশে দাঁড়াই, তাহলে সবগুলি কাজে অনেক সহজ হয়ে যায়। শিক্ষার ব্যাপারে বলবো যে আমাদের শিক্ষা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে হচ্ছে, তো মান নিচে নামছে। আমরা যদি স্কুল কলেজগুলিকে নিয়ে, মাদ্রাসাগুলিকে নিয়ে ম্যানেজিং কমিটিতে কে যাবে এইখানে রাজনীতি না করে আমার দলের লোক হইতে হবে এটা না করে, যিনি সত্যিকার অর্থেই সময় দিবেন, যার সত্যিকার অর্থে যোগ্যতা আছে, এমন মানুষগুলিকে আমরা চুজ করি। প্রতিষ্ঠানের ব্যাপারে যদি একটু ইয়া করি, নকলমুক্ত করার চেষ্টা করি, শিক্ষকদের যদি আমরা একটু অনুপ্রেরণা দিই, এটাকে চাকরি না মনে করে গুরু হওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদের শিক্ষা অবস্থাও আরো ভালো হবে বিশ্বাস করি। নিরাপত্তা সবচেয়ে বড় জিনিস, আমরা সবাই নিরাপত্তা চাই। আমাদের গ্রামের যে কোনো ঘটনা যদি আমরা চাই গ্রামেই শেষ করতে পারি, কিন্তু দেখা যায় দরবার কারবারের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, যে যত বেশি টাকা দেয় দরবারে তার পক্ষে রায় হয়, গরিবের পক্ষে না। আমার একটা ইচ্ছা আছে, জানি না কতটুকু পারবো, আমার একটা ইচ্ছা আছে যে কোন ইউনিয়নের বাইরে থেকে কেউ দরবার কারবার না করতে পারে, যে ওই ইউনিয়নের মানুষজনই ওই ইউনিয়নের দরবার, এবং মানুষের কাছে যারা সর্বজন গ্রাহ্য, যাকে সবাই শ্রদ্ধা করে, এমন 8-10টা মানুষকে খুঁজে বের করবো। সে কোন দল করে সেটা ইম্পর্টেন্ট না, মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে, সৎ মানুষ। এই মানুষগুলি দিয়ে প্রতিটা ইউনিয়ন বা একটা কমিটি করা, যে কোনো গ্রাম্য সালিসি বা দরবার কারবার ইনাদের মাধ্যমে হবে। এবং যদি পুলিশ থানার থেকে কিছু আসে, তাদের মাধ্যমে যেন যে কোনো ইনকোয়ারি করে বা ইয়ে করে। এবং এখানে সর্বমতের মানুষের সমন্বয় করে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদল মিলে, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এলডিপি, এনসিপি, ডাজন্ট ম্যাটার, মানুষের কাছে যিনি গ্রহণযোগ্য। আজকে দুঃখের সাথে বলতে হয় যে আওয়ামী লীগের মতো একটা প্রতিষ্ঠিত দল নষ্ট হয়ে গেছে কিছু নেতৃত্বের ভুলের কারণে। এটা দেশের জন্য ক্ষতিকর, দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আজকে যদি বগুড়াতে আওয়ামী লীগের একজন ভালো ক্যান্ডিডেট থাকতো, তো নির্বাচনটা অনেক বেশি সুখকর হইত, মজার হইত, কম্পিটিশন থাকতো, মানুষের আরো বেশি দাম বাড়ত। যত বেশি চয়েস থাকবে তত বেশি ভালো, মানুষের যত চয়েস থাকবে তত ভালো হবে না। কিন্তু যে কোনো কারণেই হোক আজকের এই পরিণতিতে আমরা পৌঁছেছি। একটা কথা বলে দিতে পারি যে 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছি। অনেক ত্যাগ প্রতীক্ষা আমাদের এই দলের, অনেক মানুষ ঘুম হচ্ছে, খুন হচ্ছে, মামলা মোকদ্দমা করছে। 5ই আগস্টের পর যে প্রথম পল্টনে আমাদের সভা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হসপিটালে ছিলেন, হসপিটাল থেকে উনি এই ভিডিও বার্তা দিচ্ছিলেন, বলছিলেন যে কোনো প্রতিশোধ না যাবে না, বলছিলেন যেন সবাই ধৈর্য ধরি এবং শান্তি ইয়ে করি। তার সাহেব সেম বার্তা দিয়েছিলেন।
দেশে আসার পরে যাদের কারণে উনি ওনার ভাইকে হারাইছেন, মাকে হারাইছেন, ভাইয়ের মতো অসংখ্য নেতা কর্মীরা হারাইছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এক কথা বলেন, শুধু বলছেন শান্তি শান্তি শান্তি। পিছের দিকে তাকাই চান নাই, সামনে কিভাবে আগাই দিতে পারে। সেই জন্য বলতেছি বগুড়াতেও আপনাদের চেষ্টায় আল্লাহ চায় যদি নির্বাচিত হইতে পারি, এটাই থাকবে আমার প্রায়োরিটি, যেন বগুড়াতে সর্বত্র শান্তি বজায় থাকে। যারা সাধারণ মানুষের উপর অন্যায় করছে সেটা আইনি বিচার প্রক্রিয়াতে যাওয়ার হবে, কিন্তু কেউ কারোর উপরে 5 তারিখের পরে বগুড়াতে এমন কোনো ঘটনা ঘটে নাই, না আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধুর উপরে বা যারা আওয়ামী লীগ করছে, অল্প কিছু মানুষ ছাড়া বগুড়াতে যারাই আওয়ামী লীগ করছে সবাই কিন্তু আমাদের বাড়িতে ঘুমাচ্ছে, সবাই তার তার সব কর্মক্ষেত্রে কাজ করতেছেন, ব্যবসা করতেছেন। কিছু কিছু অতি উৎসাহী মানুষের জন্য অল্প টুকটা ঘটনা ঘটে, কিন্তু ওভারঅল বগুড়া শান্ত ছিল। আমি ভুল বলছি? এটার জন্য কিন্তু কিছুটা হলো বিএনপি নেতা কর্মীদের ধন্যবাদ প্রাপ্তি আছে, কারণ তারা যেদিন সরকার ছিল না, যে 3 দিন তারা পাহারা দিচ্ছে, থানা পাহারা দিচ্ছে, থানার ওসি নিজে পর্যন্ত বলছে যে আমাদেরকে রক্ষা করে। এই বিএনপি নেতা কর্মীরা থানা পাহারা দিচ্ছে, এই বিএনপি নেতা কর্মীরা মন্দির পাহারা দিচ্ছে, তারা আছে সাক্ষী। আমাদের হিন্দু ভাই বোনদের বাড়িঘর পাহারা দিচ্ছে, এবং খুব কম জায়গায় কিছু 2-4টা ঘটনা ঘটছে, এটা অস্বীকার করবো না, কিন্তু 99.9% বগুড়াতে শান্তি ছিল এবং সবার অধিকার রক্ষা হয়েছিল। বগুড়াতে নেতৃবৃন্দ যারা ছিলেন আমি তাদের উপর ধন্যবাদ জানাই, কারণ তাদের অনেক চেষ্টা এবং কষ্ট হয়েছিল, দিন রাত পরিশ্রম করছেন যেন ওদের বগুড়াতে অসত্য না হয়। আপনাদের কাছে চাওয়া একটাই, যদি মনে করেন আমি যে কজন মানুষ নির্বাচন করতেছে তাদের মধ্যে যোগ্যতম, তাহলে আপনাদের দোয়া চাই। কারণ বিএনপির কথা বলা, পাবলিক সেক্টর বলা ঠিক হবে যাই না, এই মুহূর্তে বিএনপির বগুড়াতে সেই শক্তি আছে যে আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন করছে তারা কেন্দ্রে গিয়ে কেন্দ্র দখল করা, ইয়ে করা। আমার একটা নেতা কর্মীও, আমাদের সবাই একটাই বাধা যে এই 70 বছর আমরা কষ্ট করছি যে গণতন্ত্রের জন্য, মানুষ যেন তার ভোটটা গাড়ি খুঁজে দিতে পারে, সেটার জন্য সেটা আমরা কোনো মতে নষ্ট করে দেবো না। ভালোবাসে কেউ যদি ভোট দেয়, বুঝা করে ভোট দিতে পারি, শুকর আলহামদুলিল্লাহ, না হলে যেখানে খুশি সেখানে তার মঞ্চে এসে ভোট দেবো। এই অধিকার যে 70 বছর কষ্ট করছি, গণতন্ত্র যেন আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, মানুষের এই অধিকার যেন আমরা কোনো সময় আর হরণ না করবো। সারা দেশের কথা বলতে পারি না, কিন্তু বগুড়া বিএনপি ব্যাপারে যতদিন পর্যন্ত আমি বগুড়া বিএনপির দায়িত্বে আছি, আমি এই ওয়াদা করতেছি যে মানুষের অধিকার হরণ করবে না বগুড়া বিএনপি বলতে। ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট, সহ্য করাটা খুব ইম্পর্টেন্ট, মাফ করাটাও ইম্পর্টেন্ট লম্বা সময়ের জন্য। প্রতিশোধ নিতে চাইলে নামাই যায়, কিন্তু এটা শেষ হয় না। আজকে আমি বাধা করে দিতেছি, কিন্তু আপনাদের চেষ্টা এবং আল্লাহ চায় যদি নির্বাচিত হতে পারি, বগুড়াতে কোনোদিন বিরোধী দল করার জন্য কেউ কোনোদিন মামলা করবে না। বগুড়াতে বিরোধী দলের কণ্ঠ কোনোদিন রহিত করা হবে না। সবাই যেন সবাই কথা বলতে পারে, কিন্তু আমরা যেন সবাই মনে রাখি যে আমরা যেন আমরা স্বাধীনতা বজায় রাখি। আমি কুমিল্লাতে কদিন আগে একটা কথা বলছিলাম, আমরা
কাউকে পছন্দ করতে পারি কোনো ভাইকে, ভাইয়ের স্লোগানও দিতে পারে, ভাইয়ের জয়গানও করতে পারে, যেটা মানে না তার যে বিপরীতে যার দুজন আছে তাদের গালি দিতে হবে। যাকে পছন্দ করি তার নিয়ে কথা বলি, কোনো অসুবিধা নেই। যাকে পছন্দ করি না তার কি পছন্দ করি সেটা বলতে পারি, কিন্তু গালি দিতে হবে তবে করে তাদের। যদি আমরা স্বাধীনতা বজায় রাখি তাহলে রাজনীতি যেমন সুন্দর হবে, সমাজও সুন্দর হবে। তবে আমাদের সবাইকেই সেই জায়গায় কাজ করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে। আর এই উদাহরণ তৈরি করা মানুষগুলি আপনারা যারা ঢাকাতে আজকে প্রতিষ্ঠিত অবস্থায় আছেন, গ্রামের মানুষগুলি আপনাদের দিকে তাকায় আছে, আপনাদের দিকে অনেক শ্রদ্ধার সাথে তাকায়, কারণ আপনারা যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আপনারা গ্রামে গেলে একটা এফেক্ট পড়ে, আপনাদের কথা একটা গ্রাম নড়ে চলে, কারণ আপনারা প্রতিষ্ঠা পাইছেন, গ্রামের সব মানুষ সেটা পায় না। এই জন্য অনুরোধ করবো নির্বাচনের সময় কিছুদিনের জন্য হলো গ্রামে যায়, কারণ আপনাদের কথায় মানুষ ভরসা করে, বিশ্বাস করে, আশ্বস্ত হয়। তারা অনেক সময় লিডারশিপ চায়, আপনারা তারা সেই লিডারশিপে তো আমার যোগ্যতা আপনাদের আছে, মানুষের আপনাদের সেই লিডারশিপটা চায়। ভোট একটা আসছে, এটা দিলে কি না দিলে কি, যদি এই মানসিকতা থাকে তাহলে অন্যদের আমরা কি বলবো যারা গ্রামে যাবে না বুঝে। আপনারা যে যদি লিডারশিপ নেন তাহলে সারা বলবে যাই করবে। আপনাদের কথায় যার যার অবস্থা দিয়ে যে আপনারা লিডারশিপ নেন, যার যার অবস্থা দিয়ে যে আপনারা বলেন কেন কাকে ভোট দিতে হবে, কি কারণে। আমি তো অবশ্যই আমার দলের জন্য ভোট চাবো, আমি তো অবশ্যই আমার জন্য চাবো, কিন্তু আপনারা যদি বিশ্বাস করেন আমি যোগ্যতা বলতে আমার জন্য, আর আমি যদি বিশ্বাস করেন যে না যে অন্য প্রার্থী আমার তো বেশি যোগ্য, তার কথা বলবেন না। বাট আমার চাওয়া আমি চাইতে হবে, আমার দোয়া আমি চাইতেই হবে, আমার দলের কথা বলতেই হবে। আমি নিজে বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে তারেক রহমান সাহেবের উপরে একমাত্র উনি পারেন বাংলাদেশকে সঠিক দিশা দিয়ে যেতে। আজকে শুধু 5ই অগস্ট না, বিশেষ করে ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে উনি দলের যেভাবে দলকে ধরে রাখছেন, এত অত্যাচার, এত মামলা জীবনে কেউ শুনিনি। আমাদের মহাসচিবের ওনার মধ্যে একটা ভদ্র মানুষেরও প্রায় 250-র উপরে মামলা, চিন্তা করতে হবে। তো সেই দলটাকে উনি লন্ডনে বসে ধরে দেশে ফিরে আসার পরে এখন পর্যন্ত আমি শুনি নাই একটা নেগেটিভ কথা, পজিটিভ বার্তা ছাড়া উনি কিছু দেন। দেশে উনি ঐক্যবদ্ধ করতে চান, দেশের মানুষের মধ্যে যে কত আছে বুঝাতে চান। আমরা যদি একটু ওনাকে সহযোগিতা করি, আমার বিশ্বাস আমরা খুব সহজেই করে দরকার বিশ্বাস করি। আমি আপনাদের কাছে বলতেছি, ওনার কাছ থেকে দেখছি উনি আসলে সত্যি অর্থে দেশটাকে ভালোবাসেন, দেশটারে ওনার বাবা মায়ের মতোই দেশ প্রেমটা ওনাকে সবার আগে, এবং দেশটাকে যেন আগায় নিয়ে যেতে পারে সেই চেষ্টা করতেছে। উনার বিকল্প যদি আপনি কাউকে দেখাতে পারেন, আপনি চিন্তা করে দেখেন উনার বিকল্প আসলে কি আছে। দেশ পরিচালনার অ্যাটলিস্ট আমাদের বিএনপি যে অভিজ্ঞতা আছে, অন্য দলটা সেই অভিজ্ঞতা আছে কিনা, অন্য দলটা ইতিহাসে কি করে গেছে। আমি কারোর সঙ্গে বিপদ না আগাই, তারপর দুইটা কথা না বলতে হয় না, কারণ আমাদের বাড়িটা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, অনেকেই জানে। আমাদের গ্রামের বাড়িটা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। আমার দুজন খালু, আপন খালু কর্নেল আবু ওসমান চৌধুরী 8 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, জান শফিউল্লাহ আমার আপন ভক্ত খালু।
আমার আপন নাম তপনের শ্বশুর ভাই জয়নাল হারুন, 3 জন সেক্টর কমান্ডার আমাদের পরিবারে ছিল। তো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির ব্যাপারে অনেকটা অ্যালার্জি আছে।